যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে যায় যেন সকল গভীর আশা প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে। চিত্ত মম যখন যেথা থাকে সাড়া যেন দেয় সে তব ডাকে, যত বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে। 1940-এর সেপ্টেম্বরে কালিম্পং থেকে ফিরে এলেন রবীন্দ্রনাথ ঠাকুর। শারীরিক অবস্থা মোটেই ভালো নয়, উদ্বেগ উৎকণ্ঠা সবার মুখে চোখে। সেই অবস্থা চলল আরও প্রায় 9-10 মাস। এলো 1941-এর জুন। কবি প্রায় শয্যাগত, লেখার জন্য কলম ধরাও দুষ্কর। সৃষ্টি কিন্তু থেমে নেই। তখন মুখে বলে যান, লেখেন অন্য কেউ। এহেন অবস্থাতেও 4 জুন দেশের অগণিত মানুষের হয়ে এক প্রতিবাদের চিঠি লিখেছিলেন গুরুদেব, যাতে ফুটে উঠেছিল ব্রিটিশ শক্তির বিরুদ্ধে এক তীব্র ধিক্কার। মূর্ত হয়েছিল নির্যাতিত নিপীড়িত কোটি কোটি ভারতবাসীর স্বাধীনতাহীনতার বঞ্চনার করুণ কাহিনী। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। ব্রিটিশ সংসদের প্রতিনিধি শ্রীমতী এলিনর রথবোন এদেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছিলেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধরত ব্রিটিশ বাহিনীকে সমর্থন জানাতে, তাদের পাশে দাঁড়াতে। সংবাদপত্রে এর প্রতিবাদে এক খোলা চিঠি পাঠিয়েছিলেন কবি। দ্ব্যর্থহীন ভাষায় প্রশ্ন তুলেছিলেন, ভারতবাসীর বিবেক, চেতনা এবং অন্তর্লীন সত্তার প্রতি এমন অমানবিক ঔদ্ধত্য প্রকাশের স্পর্ধা শ্রীমতী রথবোন দেখালেন কি করে? 200 বছরের ঔপনিবেশিক শাসনের সুযোগে ইংরেজরা ভারতবর্ষের সমস্ত সম্পদ নির্লজ্জের মতো উপভোগ করেছে। সভ্যতার আলোয় আলোকিত পশ্চিম দুনিয়ার তথাকথিত শ্রেষ্ঠ জাতির গরিমায় গর্বিত ইংরেজদের ধারণা, তারা আমাদের শিক্ষিত করে না তুললে আমরা বোধ করি অন্ধকারের অন্তরালে নিমজ্জিত থাকতাম। ব্রিটিশ জাত কি সত্যিই মনে করেন তাদের মহিমান্বিত মহিমার ছোঁয়ায় আলোকিত হবার জন্য সারা পৃথিবীর মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন? এত অহংকার, এত আত্মসন্তুষ্টি! শতাব্দী প্রাচীন ব্রিটিশ শাসনে এখনো পর্যন্ত ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছে এদেশের মাত্র 1% মানুষ। ব্রিটিশ সিংহের শাসনের এমনই মহিমা, এক টুকরো রুটির জন্য দিকে দিকে আজ মানুষের হাহাকার। কফোটা জলের জন্য মাটি খুঁড়ে মরছে গাঁয়ের বধূ। দেশ জুড়ে দাঙ্গা, খুন, লুটপাট, নারীর লাঞ্ছনা, অরাজকতার চূড়ান্ত। গায়ের জোরে এদেশের অধীশ্বর হয়ে কোটি কোটি মানুষের কল্যাণের ধারক বাহক হয়ে নিজেদের বিত্ত বৈভব বাড়িয়ে দেশের মানুষের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা তারা করেছে, তাতে প্রশাসকদের সম্পর্কে সামান্য অনুকম্পার স্থানও ভারতবাসীর হৃদয়ে আর নেই। আশা ছিল সভ্য ইংরেজ মানুষজন অন্তত এত বড় অন্যায়, এত অশোভন আচরণের পক্ষে মত প্রকাশ করে কাটা ঘায়ে নুনের ছেটে দেবেন না। জার্মানি নাৎসি বাহিনী আজ ব্রিটিশ সিংহের দর্পকে চ্যালেঞ্জ জানিয়েছে, এবং কি নির্লজ্জ স্পর্ধা! কোটি কোটি ভারতবাসীকে চরম অত্যাচার এবং অবর্ণনীয় বঞ্চনায় পর্যুদস্ত করার পর আজ ব্রিটিশ বাহিনীর প্রতি সমর্থন জানানোর এই নির্দেশ এক বলগাহীন ঔদ্ধত্য এবং নির্মম অসৌজন্যের প্রকাশ, যা প্রকৃতই তীব্র ধিক্কার ও ঘৃণার উদ্রেক করে। না, নিজের হাতে কলম ধরে নয়, মুখে বলে গেছেন রবি ঠাকুর। তার কথা শুনে এ চিঠি লিখেছিলেন অপর কেউ। অসুস্থ, তবু কবির ইন্দ্রিয়ের অনুভূতি তখনও এতটাই ক্ষুরধার।
কবির শেষের দিনগুলো সেও যেন এক মহাকাব্যের উপকরণ। তাঁর সাম্রাজ্যে তখনও তিনিই সম্রাট। সব থেকেও তবু কোথায় যেন এক নিঃসীম শূন্যতা। মন তখনও সজীব, সৃষ্টির স্রোতস্বিনী ধারা তখনও অন্তরে বহমান। শরীর নামক যন্ত্রটাই তার সঙ্গে তাল রাখতে পারছে না। দৃষ্টি ক্ষীণ হয়ে আসছে, অনেক জাগতিক শব্দ অশ্রুত রয়ে যাচ্ছে। ছবি আঁকার জন্য তুলি, লেখার জন্য কলম নিয়ন্ত্রণে রাখতে পারছে না আঙুলগুলো। নতুন ছবি এঁকে কেউ দেখালে ভারী খুশি হন, বলেন, যখন সেরে উঠব তখন আবার এইরকম বড় বড় ছবি আঁকব। তারপরই কথার সুর যায় বদলে, দৃষ্টি উদাস। আর আমি সেরে উঠেছি, এইবার এইরকম করতে করতে আস্তে আস্তে সরে যাব। কখনো বলেন, আমার শরীরটা ভেঙে গেছে, এমন ভাঙা কখনো ভাঙেনি। এই ঘ্যান ঘ্যানে শরীর বয়ে বেড়াবার মানে কি? বেশ একসঙ্গে শেষ হয়ে যায় তা না। হাতের আঙুলগুলো থেকে থেকে নাড়ান, একবার মুঠো করেন, আবার খুলে টান টান করে মেলে ধরেন। জিজ্ঞেস করলে বলেন, কুস্তির প্যাঁচ লড়ছি? না না, তা নয়, হাত দুটোকে একটু চালাচ্ছি, কেমন অবশ হয়ে গেছে। মুখে মুখে বলেন, পাশে বসে কেউ লিখে নেন, এই চলছে। একদিন লেখা শেষ হলে বললেন, কষ্টের মালা গেঁথে চলেছি জীবনে, আর পারিনি বইতে। এইবারে শেষ বরণ করে তার পায়ে প্রণাম জানিয়ে বিদায় নেব। আস্তে আস্তে দুই হাত এক করে মাথা নুইয়ে কপালে ঠেকালেন। গুরুদেবের শরীর বেশ খারাপ, চিকিৎসা চলছে, অপারেশন হতে পারে এমন সম্ভাবনাও দেখা দিয়েছে। কিসে যে ভালো হবে কেউ নিশ্চিত করে বলতে পারে না। এই অবস্থাতেও রসিকতা করেন তিনি অবলীলায়। আজকাল সব সায়েন্স বের হয়ে মুশকিল হয়েছে। আগের কালে রোগে কি হতো, তারা তো কথায় কথায় রোগীকে ছিন্ন ভিন্ন করতো না। আমাকে ছিন্ন ভিন্ন করবার আগে একবার হোমিওপ্যাথি বা কবিরাজি চিকিৎসা করিয়ে দেখা ভালো। আমি রোগকে ভয় করি নে, চিকিৎসাকে ভয় করি। সৃষ্টিকর্তা আমার প্রতি ঘোরতর অন্যায় করেছেন। এত করে, এত কাল ধরে এত সেবা আমি করেছি, তারপরে আমাকে এমনি করে পঙ্গু করলেন। অকৃতজ্ঞ বিধাতা। না, অকৃতজ্ঞই বা বলি কি করে? দিয়েছিলেন তো আমাকে সব, ঢেলেই দিয়েছিলেন। কোনো দিক থেকে কোনো কৃপণতা করেননি এতটুকু। আজও যদি সবই থাকবে আমার, তবে বয়স হবার তো মানে থাকে না কিছু। জীবন আমার সঙ্গে কি খেলাই খেলছে, রাখবে কি কিছু? না, আমার সঙ্গেই সব শেষ হবে। একটু শান্তি দাও, একটু সান্ত্বনা দাও। দিন চলে যাচ্ছে, আর তো বেশি দিন নেই। নীরব করে দাও হে তোমার মুখর কবিরে, এবার নীরব করে দাও হে তোমার মুখর
যাও গভীরে এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে। 1941 সালের জুলাই মাসের শেষ দিক। শারীরিক অবস্থার আরও অবনতি ঘটল। জ্বর বাড়ছে, রাতে ঘুম হয় না, ছটফট করেন। ডাক্তার বিধানচন্দ্র রায়, ডাক্তার ললিত মোহন ব্যানার্জি আগে থেকেই কবিকে দেখছিলেন। দুজনেই ছুটলেন শান্তিনিকেতন, দেখলেন রবি ঠাকুরকে। দুজনেই সম্মত হলেন কলকাতায় নিয়ে যাওয়া দরকার। গুরুদেব খুব মুষড়ে পড়লেন। আর এসব কেন? আমি তো অনেক দিন বেঁচেছি, কেন আমি একটু শান্তিতে মরতে পারবো না? এমনি করে ঘুরিব দূরে বাহিরে, আর তো গতি নাহি রে মোর, নাহি রে। যে পথে তব রথের রেখা ধরিয়া আপনা হতে কুসুময় ওঠে ভরিয়া, চন্দ্র ছুটে সূর্য ছুটে সে পথ তলে পড়িব লুটে, সবার পানে রহিব শুধু চাহিরে, আর তো গতি নাহি রে মোর, নাহি রে। তাকে বোঝানো হলো চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা আছে। তাছাড়া দেশের এই সংকট মুহূর্তে তার সুস্থ থাকা, বেঁচে থাকা আরও বেশি প্রয়োজন। সবুজ পাতায় ছাওয়া গাছগুলোকে দেখতে দেখতে কবি বললেন, আর বোধহয় এই গাছগুলোকে দেখতে পাবো না। 25শে জুলাই সকালবেলা শান্তিনিকেতন থেকে কলকাতায় আসবেন কবি। ওপরের ঘরে বসে আছেন, অনেকে আসছেন, প্রণাম করছেন। বড় ম্লান মুখ তাঁর, হাসি নেই। বলছেন, চললাম। কালো জোব্বা পরনে, চোখে কালো চশমা। বিশ্বভারতীর বাসে ওঠানো হলো তাঁকে। আধশোয়া অবস্থায় রইলেন তিনি। অনেকের চোখে জল, অনেকে মুখে হাত চাপা দিয়ে উদ্গত কান্না আটকাচ্ছেন। ক্যামেরা ঝলক দিয়ে উঠছে থেকে থেকে। বাস ছাড়া মাত্রই উপস্থিত সবাই মুক্ত কণ্ঠে গেয়ে উঠলেন,